আজ 11ই জুন বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাচ্ছেন মমতা। অধীর চৌধুরী জানিয়েছেন তার প্রতিক্রিয়া। ডিম টমেটো ছোড়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ। কি বললেন দিলীপ ঘোষ? দিল্লির বৈঠকে প্রধানমন্ত্রীকে নিচে হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু। আমরাই আসল তৃণমূল, কংগ্রেসের মেশাস প্রশ্ন নেই। মমতা অভিষেকের দিল্লি সফরের মধ্যেই বড় কথা ঋতব্রতর। শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিদ্রোহী তৃণমূল বিধায়কের একাংশ উপস্থিত ছিলেন ঋতব্রত। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর তৃণমূল মিশে যেতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। দিল্লিতে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বৈঠকের পর এই জল্পনা আরো বেড়েছে। কংগ্রেস সূত্রের দাবি, সোনিয়াই মমতাকে কংগ্রেসে মিশে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। এই বিষয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, কোথায় থেকে যুক্ত হচ্ছে, কে বিযুক্ত হচ্ছে, কে সংযুক্ত হচ্ছে, কোথায় অধিগ্রহণ হচ্ছে, আমি এ ব্যাপারে কিছু জানি না। কংগ্রেস যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে নিশ্চয়ই সরকারিভাবে জানাবে। পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসে যারা রয়েছেন তাদের জানিয়েই করবে নিশ্চয়। স্বাভাবিকভাবে যখন যা হবে তা নিয়ে বলার জায়গা থাকবে। এখন থেকে আন্দাজে ঢিল ছুঁড়ে এটা হতে পারে ওটা হতে পারে এমন ফালতু কথা বলতে পারবো না। তবে এটা তো সত্যি যে মমতা ভোটে হেরেছে বলেই আসছে, আগে তো কোনোদিনও আসেনি। আমার সঙ্গে তৃণমূল তো ব্যক্তিগত বিরোধিতা নেই তাদের কোনো। আমার সঙ্গে তৃণমূল নেতা নেত্রী তৃণমূল পার্টির কোনো ব্যক্তিগত বিরোধিতা কোনোদিনই ছিল না। তৃণমূল আমার পার্টিকে খতম করতে চেয়েছে, আমি আমার পার্টিকে রক্ষা করতে চেয়েছি, মোকাবিলা করার চেষ্টা করেছে। এটা আমার রাজনৈতিক ধর্ম বলে মনে করেছি। অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে লড়াইয়ের যে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিত্ব কংগ্রেসে এলে তাদের জন্য দরজা খোলা। তবে দুর্নীতির ভয়ে যারা বিজেপির আশ্রয় খোঁজেন তাদের জন্য নয় বলেও ইঙ্গিত দেন তিনি। কংগ্রেস নেতা আব্দুল মান্নান অবশ্য স্পষ্ট ভাষায় বলেন, নর্দমার জল গঙ্গাকে অপবিত্র করে দেয়, আর এটা তো পুকুর আরো অপবিত্র হবে। অন্যদিকে কুণাল ঘোষ এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন। আপনাদের কি মনে হয়, মমতা ব্যানার্জির কংগ্রেসে যাওয়া উচিত নাকি তৃণমূলকেই নতুন করে গড়ে তোলা উচিত? কমেন্ট করে জানান। দিল্লির বৈঠকে প্রধানমন্ত্রীকে নিজে হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে নিজে হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ান। নির্বাচনী প্রচারের সময় পশ্চিমবঙ্গে এসে মোদীর ঝালমুড়ি খাওয়ার ঘটনা বিশেষভাবে আলোচনায় এসেছিল। গত 19 এপ্রিল ঝাড়গ্রামে জনসভা করতে গিয়ে একটি দোকানে ঢুকে ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী এবং সেই অভিজ্ঞতার কথা নিজে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন। তিনি লিখেছিলেন, পশ্চিমবঙ্গ জুড়ে 4টি জনসভার কর্মব্যস্ত রবিবারে ঝাড়গ্রামে সুস্বাদু ও মশলাদার ঝালমুড়ি চেখে দেখলাম। এরপর সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং বিজেপির বিভিন্ন কর্মসূচিতেও ঝালমুড়ি বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এদিকে প্রধানমন্ত্রীর পদে ৪,৩৯৯ দিন পূর্ণ করে জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙেছেন নরেন্দ্র মোদী। দেশ জুড়ে বিজেপি নেতা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিজেপি সাংসদ অনিল বালুনি উন্নত ভারত গড়ার সংকল্প ও গত 12 বছরের উন্নয়নমূলক কাজ তুলে ধরে একটি গানও প্রকাশ করেছেন। ডিম টমেটো ছোড়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ। কি বললেন দিলীপ ঘোষ? রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে একের পর এক তৃণমূল নেতার গ্রেপ্তারি এবং তাদের বিরুদ্ধে জনরোষের ঘটনা সামনে আসছে। গ্রেপ্তার হওয়া নেতাদের লক্ষ্য করে পচা ডিম ও টমেটো ছোড়ার ঘটনাও ঘটছে। এই পরিস্থিতি নিয়ে বিজেপি বিধায়ক ও মন্ত্রী দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বলেন, 21শে জুলাই এলেই ডিম ভাত হতো, এখন ভাত নেই, ডিম রান্না করার সুযোগ নেই, কাঁচা ডিমই খেতে হচ্ছে। তিনি আরো বলেন, মানুষের ক্ষোভ দীর্ঘদিনের অত্যাচার ও অনাচারের ফল, তবে ইট তো মারছে না, ডিম মারছে। দক্ষিণ কলকাতার আনন্দপুরে তোলাবাজির মামলায় গ্রেপ্তার যুব তৃণমূল নেতা সুজিত কুমার ওরফে বচ্চনকে থানার বাইরে আনার সময় স্থানীয়রা ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখান। একইভাবে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বিধাননগর পৌরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত আদালতে নিয়ে যাওয়ার সময় প্রবল জনরোষের মুখে পড়েন। তাকে লক্ষ্য করে পচা ডিম টমেটো ছোড়া হয় এবং গোবর লেপে দেওয়া হয় বলে অভিযোগ। পরে বিধাননগর মহকুমা আদালত সব্যসাচী দত্তের 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আমরাই আসল তৃণমূল, কংগ্রেসে মেশার প্রশ্ন নেই। মমতা অভিষেকের দিল্লি সফরের মধ্যেই বড় কথা ঋতব্রতর। রাজ্য বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর দিল্লিতে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে তৃণমূল কংগ্রেসে মিশে যেতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর প্রধান তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন তারা কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশছেন না। ঋতব্রতর দাবি, তার নেতৃত্বাধীন শিবিরই প্রকৃত তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে থাকা বিধায়কের সংখ্যা ইতিমধ্যেই 64 পেরিয়েছে। আরও বিধায়ক তাদের দলে যোগ দেবেন বলেও তিনি জানান। প্রথমে বিদ্রোহী বিধায়কদের সংখ্যা 58 হলেও বর্তমানে তা বেড়ে 64 হয়েছে বলে দাবি করেন তিনি। খুব শীঘ্রই এই বিধায়কদের সই সহ তালিকা বিধানসভার স্পিকারের কাছে জমা দেওয়া হবে বলেও জানান। কংগ্রেসে মিশে যাওয়ার সম্ভাবনার প্রসঙ্গে ঋতব্রত বলেন, মমতা বা অভিষেক কি করবেন তা তাদের বিষয়, কিন্তু সংখ্যাগরিষ্ঠ বিধায়ক ও সাংসদ তাদের সঙ্গেই রয়েছেন এবং কংগ্রেসে যোগ দিচ্ছেন না। জোড়াফুল প্রতীক নিয়ে বিষয়ে আইনি লড়াই হবে কিনা সেই বিষয়ে এখনো কিছু বলতে চাননি তিনি। শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিদ্রোহী তৃণমূল বিধায়কের একাংশ উপস্থিত ছিলেন ঋতব্রত। বিমানবন্দর লাগোয়া একটি হোটেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন বিদ্রোহী তৃণমূলের বিধায়কদের একাংশ। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রথীন ঘোষ, জাভেদ খান, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিদ্রোহী বিধায়ক। তবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কেউই মুখ খোলেননি। হোটেল থেকে বেরোনোর সময় রথীন ঘোষকে প্রশ্ন করা হলেও তিনি কোনো মন্তব্য করতে চাননি। এর আগে তৃণমূলের বিদ্রোহী বিধায়কেরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিয়েছিলেন। ঋতব্রত ও সন্দীপন সাহা ছাড়া ওই চিঠিতে 58 জন বিধায়কের সই ছিল বলে জানা যায়। সেখানে উপদলনেতা হিসেবে সন্দীপন সাহা, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন ও শিউলি সাহার নামও উল্লেখ করা হয়েছিল। যদিও বুধবার ঋতব্রত দাবি করেন তাদের শিবিরে বর্তমানে 64 জন বিধায়ক রয়েছেন। উল্লেখ্য, শোভনদেবকে বিরোধী দলনেতা করার প্রস্তাব ঘিরে তৃণমূলে বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগ ওঠে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো প্রস্তাবে একাধিক বিধায়কের সই জাল করা হয়েছিল। পরে ঋতব্রত এবং সন্দীপন সেই অভিযোগ বিধানসভাকে জানান এবং পরবর্তীতে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। ত্রিপুরা কোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন, সশরীরে হাজিরার নোটিশ। ত্রিপুরার খোয়াই কোর্ট থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরার সমন পাঠানো হয়েছে। কোর্টের নির্দেশে পুলিশি ব্যবস্থার মাধ্যমে তাকে নোটিশ দেওয়া হয়। খোয়াই কোর্ট থেকে নোটিশ প্রথমে আলিপুর কোর্টে পাঠানো হয়। পরে আলিপুর কোর্টের বিলিফ এসে সেই নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন। এই মামলার সূত্রপাত 2021 সালের আগস্ট মাসে। সে সময় ত্রিপুরার আমবাসায় দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত সহ 14 জনকে গ্রেপ্তার করেছিল খোয়াই থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া নেতা কর্মীদের মুক্ত করার দাবিতে থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন ও কুণাল ঘোষ। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে তার দীর্ঘক্ষণ বাদানুবাদ চলে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে খোয়াই থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে এবার ত্রিপুরার খোয়াই কোর্ট থেকে তাকে সশরীরে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। বাংলাকে শিক্ষাক্ষেত্রে দেশের নেতৃত্বেই আনাই লক্ষ্য, জানালেন উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বছরের পর বছর এসএসসি, পিএসসি নিয়োগ নিয়ে বড় প্রতিশ্রুতি। দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিউড়ির বিজেপি বিধায়ক ও উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ডাবল ইঞ্জিন সরকার না হওয়ায় পশ্চিমবঙ্গ দীর্ঘদিন বঞ্চিত হয়েছে। তার কথায়, আমরা আমাদের আগের 2 প্রজন্ম এবং পরের 2 প্রজন্ম, মোট 5টি প্রজন্ম শুধু দিল্লির সঙ্গে লড়াই করাটাকে আমাদের রাজনীতির সংস্কৃতি বলে মনে করেছে। তিনি দাবি করেন, কেন্দ্রকে বাদ দিয়ে সরকার চালানোর মানসিকতায় বাংলাকে পিছিয়ে দিয়েছে। শিক্ষাক্ষেত্রে এর সবথেকে বেশি প্রভাব পড়েছে বলে মন্তব্য করে তিনি জানান, কেন্দ্রীয় শিক্ষানীতির প্রতিটি বিষয় হুবহু প্রয়োগ করা হবে, যাতে বাংলার ছাত্রছাত্রীরা দেশের অন্যান্য রাজ্যের সমান সুযোগ সুবিধা পায়। আগামী 5 বছরে পশ্চিমবঙ্গকে শিক্ষাক্ষেত্রে নেতৃত্বের জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্য ঘোষণা করেন তিনি। পাশাপাশি গত 5 দশকের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে জগন্নাথ বলেন, বাম জমানায় মধ্য মেধার চাষ থেকে তৃণমূলের জমানায় শিক্ষাহীনতা। তার উদাহরণ হলো কলেজের বেডরুম পাওয়া। এছাড়া তিনি জানান, সংকল্পপত্র অনুযায়ী প্রতি বছর এসএসসি, সিএসসি, পিএসসি, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, পুলিশ, পৌরসভা এবং পঞ্চায়েত নিয়োগ হবে, তা স্বচ্ছ হবে, দুর্নীতিমুক্ত এবং ঘুষমুক্ত ভাবে হবে। মূল আয় তো শুধু মদ পেট্রোল থেকে। রাজস্ব বাড়িয়ে অর্থনীতি চাঙ্গার রূপরেখা দিলেন স্বপন দাশগুপ্ত। রাজ্যের প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর স্বপন দাশগুপ্ত পশ্চিমবঙ্গের অর্থনীতির হাল ফেরানোর রূপরেখা তুলে ধরেছেন। তিনি জানান, সাধারণ মানুষের ওপর নতুন করে বোঝা চাপানোর বদলে বকেয়া রাজস্ব আদায় এবং রাজস্ব ব্যবস্থার লিকেজ বন্ধ করাই হবে তার প্রধান লক্ষ্য। তার অভিযোগ, পূর্ববর্তী সরকার অনেক ক্ষেত্রেই পূর্ণ রাজস্ব আদায় করেনি। রাজ্যের আয়ের উৎস নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, বলতেও খারাপ লাগে যে আমাদের রাজ্যের মূল আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে মদ আর পেট্রোল। ওটাকে আরেকটু প্রসারিত করতে হবে। রাজস্ব ও আয়ের ভিত্তিটা আরো বড় করা দরকার। তার মতে, প্রশাসনিক ত্রুটি এবং বিভিন্ন কারণে সম্ভাবনার তুলনায় কম রাজস্ব আদায় হচ্ছে। তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা এবং অন্নপূর্ণা ভাতার বৃদ্ধি করা হবে। পাশাপাশি আগের সরকারের বিভিন্ন ইউনিভার্সাল স্কিম খতিয়ে দেখে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর দিকেও নজর দেওয়া হবে। ডিএ প্রসঙ্গে তিনি বলেন,
বিষয়টি জটিল হলেও সমস্যা সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে। অর্থমন্ত্রী জানান, আসন্ন বাজেট হবে 8 মাসের সংক্ষিপ্ত বাজেট এবং রাজস্ব আদায় সর্বোচ্চ করাই হবে অর্থ দপ্তরের প্রধান লক্ষ্য। পরিবহন ও শ্রম দপ্তরে দায়িত্ব নিয়ে মাস্টার প্ল্যান অর্জুন সিং এর বড় বদলের ইঙ্গিত। 2026 সালে নির্বাচনে নোয়াপাড়া কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের দায়িত্ব পেয়েছেন অর্জুন সিং। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তিনি পরিবহন ও শ্রম ব্যবস্থার খোল নলচে বদলে ফেলার অঙ্গীকার করেছেন। পরিবহন ব্যবস্থার উন্নয়নে তিনি 5টি বিষয়ে জোর দিয়েছেন। তার মধ্যে রয়েছে সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি, বিশেষ করে ইলেকট্রিক বাস পরিষেবা সম্প্রসারণ, বাস ডিপোর জমি বিক্রি, বাস রক্ষণাবেক্ষণ ও তেল চুরির অভিযোগের তদন্ত বন্ধ বা দুর্বল রুটে পুনরায় পরিষেবা পুনরুজ্জীবিত করা এবং মহিলাদের জন্য বিনামূল্যে ও নিরাপদ যাতায়াত সুনিশ্চিত করা। পাশাপাশি প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর আমলে অসম্পূর্ণ থেকে যাওয়া বিষয়গুলিও খতিয়ে দেখার কথা বলেছেন তিনি। শ্রম দপ্তরের ক্ষেত্রে অর্জুন সিং জানান, শ্রমিকদের স্বার্থ রক্ষা তার অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে রাজ্যের জুট মিলগুলির শ্রমিকদের চাকরির নিরাপত্তা, কারখানার অনিশ্চিত ভবিষ্যৎ এবং শ্রমিকদের পাওনা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুই দপ্তরেই আমূল পরিবর্তন আনার লক্ষ্য নিয়েছেন নতুন মন্ত্রী। শুভেন্দুর জন্মই হয়েছে রাজনীতি করার জন্য। শুভেন্দু নতুন সরকার নিয়ে মুখ খুললেন শতাব্দী রায়। 17 বছর পর তৃণমূল ছেড়ে লোকসভায় বিক্ষুব্ধ সাংসদদের নতুন ব্লকে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন শতাব্দী রায়। তিনি বলেন, এই ব্লক একটি প্রতিবাদের প্রতীক, যা বোঝাতে চাইছে দলের ভুল সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা এখনো অটুট বলেও জানান তিনি। তবে বিধানসভা ভোটের ফলের পর মমতার সঙ্গে তার কোনো কথা হয়নি বলে আক্ষেপ প্রকাশ করে বলেন, এখানে চলে আসার আগে দিদি আমাকে ফোন করলে ভালো লাগতো, কিছু অভিমান কম হতো। দল ছাড়ার কারণ হিসেবে শতাব্দী বলেন, তৃণমূল ধীরে ধীরে কারো কথা শুনতো না এবং সঠিক পরামর্শ না নিয়ে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, দলের সমস্যা না শুনলে স্বাভাবিকভাবেই বিদ্রোহের সৃষ্টি হয়। নতুন বিজেপি সরকারের কাজের প্রশংসা করে তিনি বলেন, মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত এবং অন্নপূর্ণা যোজনার মতো পদক্ষেপ দ্রুত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে শতাব্দীর মন্তব্য, আমার ওর প্রতি একটা জায়গায় ভরসা রয়েছে, ও লড়াকু নেতা। দ্বিতীয়ত, ও রাজনীতিবিদ, জন্মেছেই রাজনীতি করার জন্য। উন্নয়ন ও দলগত কাজের ক্ষেত্রেও শুভেন্দুর ভূয়সী প্রশংসা করেন তিনি। আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড, পাপ ঢাকতে এই কাজ, বিস্ফোরক বিজেপি নেতা। আলিপুরের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ভবনে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বহুতলের একাধিক তলে আগুন লাগে এবং দমকলের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও প্রায় 6 ঘন্টা পরেও আগুন জ্বলতে দেখা যায়। জানা যায়, 8ম তলে সর্বশিক্ষা অভিযানের অফিসে আগুন লাগে। পরে পাশের মিড ডে মিলের অফিসেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দুই দপ্তরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর বিজেপি নেতা রাকেশ সিং অন্তর্ঘাতের অভিযোগ তুলে বলেন, আগুন লাগানো হয়েছে, ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তার দাবি, এর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জাহাঙ্গীর খানের লোকজন নিয়ে পাপ ঢাকতে এই কাজ করানো হয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সকালবেলা এসে চলছিল না, কিছু চলছিল না, আগুন লাগলো কি করে? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও সন্দেহ প্রকাশ করে বলেন, আগুন লাগিয়ে ফাইলপত্র নষ্ট করার চেষ্টা হয়েছে কিনা তা তদন্ত হওয়া উচিত। অন্যদিকে সর্বশিক্ষা অভিযানের এক কর্মী জানান, তাদের দপ্তরের প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে এবং বহু গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে। ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য, ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, গ্রেপ্তারের দাবি বিজেপির। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। এবার প্রাক্তন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে তার গ্রেপ্তারের দাবি তুলেছে বিজেপি। বুধবার বিজেপি কর্মী সঞ্জয় পয়রা থানায় গিয়ে অভিযোগ জানান যে 2024 সালের 7ই নভেম্বর সন্দেশখালীতে তৃণমূলের একটি সভায় ফিরহাদ হাকিম মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করেছিলেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিয়েও অপমানজনক ও ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ। এছাড়াও 2024 সালের 3রা জুলাই একটি সরকারি অনুষ্ঠানে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে। সঞ্জয় পয়রার দাবি, সে সময় থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ তা গ্রহণ করেনি। বর্তমানে ওই ঘটনাগুলির ভিডিও সহ ফের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের পর তিনি বলেন, মহিলাদের অসম্মান, প্রধানমন্ত্রীকে কটূক্তি এবং ধর্মীয় বিভাজনমূলক মন্তব্যের জন্য ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আমরা তার গ্রেপ্তারির দাবি জানাচ্ছি। যদিও এই অভিযোগ প্রসঙ্গে ফিরহাদ হাকিমের কোনো প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। এখন পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাজনৈতিক মহলে। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, আগামী 15 থেকে 20 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন এসেছে।
যদিও দক্ষিণবঙ্গে এখনো বর্ষা ঢোকেনি, তবে কালবৈশাখী ও বিক্ষিপ্ত বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। বর্তমানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। বুধবার হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে। এই কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে গরমের অস্বস্তি বজায় থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে আগামী 15 থেকে 20 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলায় বর্ষা পৌঁছে গিয়েছে এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবারও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের